প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মাস্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের বাস্তব সংখ্যার যে অঙ্কগুলো আছে তার মধ্যে 9 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমি তোমাদের বাস্তব সংখ্যার যে অনুশীলনী আছে সেই অনুশীলনীর 10 নম্বরের যে অঙ্ক আছে সেখান থেকে শুরু করব। তো চলো দেখি 10 নম্বরের মধ্যে কি অঙ্ক রয়েছে। একটু খেয়াল করো আমাদেরকে 10 নম্বরে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, দেখো যে ক নাম্বার থেকে খেয়াল করো। এখানে বলা হয়েছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমাদেরকে বলছে কি 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো, এই যে আমাদেরকে বলা হয়েছে 0.31 এবং 0.12, এই দুইটা সংখ্যার মাঝে তুমি অসংখ্য মূলদ এবং অমূলদ সংখ্যা বের করতে পারো। তা আমাদেরকে শুধুমাত্র দুইটা মূলদ এবং দুইটা অমূলদ সংখ্যা বের করতে বলছে। তুমি এখান থেকে লাখো লাখো সংখ্যা মূলদ অমূলদ বের করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো তোমরা এখান থেকে অসংখ্য মূলদ অমূলদ সংখ্যা বের করতে পারবা, এ কথাটা মাথায় রাখবা। কারণ আমরা এখান থেকে কিন্তু এখানে শুধুমাত্র দুইটা অমূলদ সংখ্যা বের করব। তো দেখো, এখানে আমি এই জন্য সমাধানের দিকে একটু খেয়াল করে জায়গাতে আমি কি লিখেছি একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। আমি লিখছি মনে করি। কি মনে করি? মনে করি একটি সংখ্যা এ সমান সমান 0.12505005 ডট 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 দিয়ে দিয়েছি। তুমি চাইলে আমি আমার মতো সংখ্যাটা নিয়েছি, তুমি চাইলে তুমি তোমার মতো সংখ্যা নিতে পারো। আমি উদাহরণস্বরূপ যদি তোমাদেরকে একটু দেখাই, মনে করো আমি এই সংখ্যাটা নিয়েছি, তুমি মনে করো যে কোনো তোমার মনে যা চায়। কারণ তোমরা কিন্তু ইতিপূর্বে যে পর্বগুলো আমি সমাধান করেছি প্রতিটা পর্বতে আমি তোমাদেরকে বলছিলাম কিভাবে তোমরা মূলদ নির্ণয় করবা, কিভাবে তোমরা অমূলদ নির্ণয় করবা। মনে রাখবা, অমূলদ তখনই হবে যখন কোনো সংখ্যাকে পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যাবে না। আর পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যায় এমন সংখ্যা কি হবে? দশমিকের পরে বারবার যদি একই সংখ্যা আসে তাহলে কিন্তু তাকে পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যাবে। আর দশমিকের পর যদি একই সংখ্যা বারবার না এসে বিভিন্ন সংখ্যা আসে তাহলে ওই সংখ্যাটাকে পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যাবে না। অতএব যে সংখ্যাকে পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যাবে না সেটা হচ্ছে অমূলদ, আর যে সংখ্যাকে পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যাবে সেটা হচ্ছে মূলদ। তো তোমরা বুঝতেই পেরেছো যে অমূলদ মূলত কোনটা। তা আমি তারপরে উদাহরণস্বরূপ কয়েকটা অমূলদ সংখ্যা তোমাদেরকে এখন লিখে দেখাবো। তো দেখো, আমি লিখলাম, মনে করো যেহেতু আমাদেরকে আমি লিখলাম 0. একটা জিনিস খেয়াল করবা, যেহেতু আমাদেরকে বলছে 0.31 থেকে ছোট এবং 0. থেকে বড় হতে হবে আমার সংখ্যাটা। তাহলে আমি কি বুঝলাম যে 0 থেকে মানে 0.31 থেকে হবে ছোট, আর 0.12 থেকে বড় হবে। তাহলে আমি যদি এখানে লিখি 0. আমি লিখলাম 13, আমি 13 লিখলাম। তারপরে দেখো আমি লিখলাম, দেখো আমি দশমিক কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এই জায়গাতে দশমিক দিয়েছি। তাহলে 0.13, তা আমি লিখলাম মনে করো 100 দিলাম, 100, মানে তোমরা তোমাদের মতো দিতে পারবা। 100 আমি দিয়ে দিলাম। দেখো এখানে আমি ডট 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 দিয়ে দিতে পারি। তাহলে বোঝা গেল কি এখানে আরও অনেক সংখ্যা আমি মানে যত ওই সংখ্যাটাকে আমি যতই ভাগ করব না কেন এটা কিন্তু আসতেই থাকবে, বিভিন্ন সংখ্যা আসতে থাকবে, মানে যার কোনো কি হবে না, শেষ হবে না। ঠিক আছে, আর যাকে পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যাবে না। কেন করা যাবে না বলো তো? দেখো এখানে প্রথম আসছে 1, তারপরে আসে হচ্ছে 0, তারপরে দেখো আসছে 1, তারপরে দুইটা শূন্য আসে, তারপরে আসছে 1, তারপরে তিনটা শূন্য আসে। দেখো একই সংখ্যা কিন্তু বারবার আসে না। ঠিক আছে, যেহেতু একই সংখ্যা বারবার আসে না অতএব এটাকে পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যাবে না। আর যেটাকে পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি যদি আরও কয়েকটা অমূলদ সংখ্যা তোমাদেরকে লিখে একটু দেখাই। মনে করো আমি লিখলাম 0. আমি লিখলাম হচ্ছে 14, আমি লিখলাম হচ্ছে 0, তারপরে দেখো 400, আমি লিখলাম 4,
000, মানে আমি আমার ইচ্ছা মতো লিখতেছি, তোমরাও কিন্তু তোমাদের ইচ্ছা মতো লিখবা। তো আমি ডট 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 দিলাম। এক কথায় আমি তোমাদেরকে বলতে পারি যে শূন্যর পরে এমন সংখ্যাগুলো তোমরা বসাবা যাতে একই সংখ্যা বারবার না আসে, বিভিন্ন সংখ্যা বারবার তুমি বসায় তুমি ডট 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 দিয়ে দিলেই অমূলের সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি কিন্তু প্রথমে লিখছি 40, তারপরে 400, তারপরে 4300, অর্থাৎ একই সংখ্যা বারবার কিন্তু আমি আনি নাই। অর্থাৎ একই সংখ্যা দিয়ে বারবার আমি আনতাম, যদি আমি মনে করি এটাই লিখি, তো মনে করি আমি লিখলাম 0, আমি লিখলাম দশমিক, তারপর দেখো আমি 1 লিখলাম, 40 দিলাম, তারপর দেখো আমি আবার 40 দিলাম, তারপর দেখো আমি আবার 40 দিলাম। তাহলে দেখো আমি কিন্তু বারবার 40 দিচ্ছি, তাহলে এখানেও 40 দিয়েছি, এখানেও 40 দিয়েছি, এখানেও 40 দিয়েছি। তাহলে এই যে 40 দিয়েছি, তাহলে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা হবে। কেন মূলদ সংখ্যা হবে বলো তো? তার কারণ এটা কিন্তু বারবার 40 আসতেছে। তাহলে আমরা 40-র উপর যদি পূর্ণপণিক দিয়ে দেই, 40-র উপর যদি আমরা কি দেই, পূর্ণপণিক দিয়ে দেই, তাহলে আমরা বুঝলাম কি যে এই সংখ্যাটাই বারবার আসবে। আর এটা হচ্ছে মূলদ সংখ্যা। যখন আমরা দেখতেছি যে সংখ্যাটা বারবার আসে না, মানে একই সংখ্যা বারবার আসে না, সেটা কিন্তু অমূলদ সংখ্যা। আমি আশা করি তোমাদেরকে এই কথাটা বোঝাতে পেরেছি। এই জন্য আমি আমি লিখে দিয়েছি যে মনে করি একটি সংখ্যা এ সমান সমান, অর্থাৎ 0.1250500 আমি দিয়ে লিখতাম, তাহলে 000 লিখতাম। আমি ডট ডট দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এখানে আরও সংখ্যা রয়েছে। তারপরে দেখো যেহেতু আমাদেরকে দুইটা বের করতে বলছে, তো অপর একটি সংখ্যা আমি বি ধরে আমি আবার একই সংখ্যা, মানে আমার মতো আমি সংখ্যা নিয়েছি। দেখো 0.12700 হতো, তো আমি ডট ডট দিয়ে এখানে বুঝাই দিয়েছি যে এখানে আরও অসংখ্য, এখানে কোনো কি নাই, তার নির্দিষ্ট কোনো সীমা নেই। অর্থাৎ দেখো আমি যেহেতু আমাদেরকে দুটি অমূলদ সংখ্যা বের করতে বলছে, আমি দুটি সংখ্যা এ এবং বি ধরে নিয়েছি, মনে করে নিয়েছি। তাহলে তুমি কিন্তু আমি যেগুলো লিখছি এগুলাই যে তোমার লিখতে হবে এমন কিন্তু না। তুমি ব্যাপারটা ভালো করে যদি বুঝো, তুমি দুনিয়ার যে কোনো সংখ্যা এখানে ব্যবহার করতে পারো। একটা কথা মনে রাখবা, দশমিকের পরে যাতে করে একই সংখ্যা বারবার না আসে। যদি দশমিকের পরে একই সংখ্যা বারবার না আসে, তাহলে মনে করবা যে তুমি কয়েকটা সংখ্যা লিখে ডট 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 দিয়ে দাও, তাহলে ওইটাই তোমার অমূলদ সংখ্যা গঠন হয়ে যাবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতেছো। তো এবার আমি যেহেতু আমাদেরকে দুটি অমূলদ সংখ্যা বের করতে বলছে এখানে, তাহলে আমরা লিখছি যে মনে করি একটি সংখ্যা এ সমান সমান এত এবং অপর সংখ্যা বি সমান সমান এত। এবার দেখো আমরা এই যে দুইটা সংখ্যা লিখছি, এই দুইটা সংখ্যায় কিন্তু আমাদের কি বাস্তব সংখ্যা, দুইটা সংখ্যায় কি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা যে আমরা, কারণ আমরা কিন্তু বাস্তব সংখ্যার কি পড়ছিলাম, সংখ্যা পড়ছিলাম যে বাস্তব সংখ্যা কাকে বলে, সকল মূলদ এবং অমূলদকে বাস্তব সংখ্যা বলে। তাহলে যেহেতু এখানে মূলদ, তাহলে অবশ্যই সেটা বাস্তব সংখ্যা, তাই না? এই জন্য আমরা লিখছি স্পষ্টত যে এ ও বি বাস্তব সংখ্যা। কেন এ ও বি লিখলাম? কারণ দেখো আমরা কিন্তু এই সংখ্যাটাকে এ ধরেছিলাম আর এই সংখ্যাটাকে বি ধরেছিলাম, অর্থাৎ এই দুইটা সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা। কারণ বাস্তব সংখ্যার সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা পড়েছিলাম সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। যেহেতু এই দুইটা অমূলদ সংখ্যা, যে তাহলে আমরা বলতে পারি এই দুইটা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এ কেন বললাম? যেহেতু এ সমান সমান এই সংখ্যাটাকে আমি ধরেছি, বি সমান সমান এই সংখ্যাটাকে আমি ধরেছি, এই জন্য আমি লিখছি স্পষ্টত এ ও বি বাস্তব সংখ্যা। এই জায়গাতে কোনো সন্দেহ নেই যে এ এবং বি যে বাস্তব সংখ্যা, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা কিন্তু ইতিপূর্বে বাস্তব সংখ্যার সংজ্ঞাটা পড়ে এসেছি। এবং উভয়ই কি তোমার 0.12 অপেক্ষা বড় এবং 0.31 অপেক্ষা ছোট। তাহলে আমরা দেখতেছি এই জায়গাটা দেখো 0.12, অর্থাৎ 0.12 থেকে আমরা শুরু করছি, 0.31 থেকে কিন্তু কোনোটাই বড় না। যদি এরকম হয়তো যদি আমি লিখতাম যে 0.2 লিখতাম মনে করো 32, যদি এরকম লিখতাম আমরা যে 0.32, তাহলে কিন্তু সেটা কি হতো, বড় হতো। কিন্তু এখন কিন্তু যেহেতু আমরা এই 32টা লিখিনি, অর্থাৎ আমরা লিখছি হচ্ছে 0.125050005, তারপর আমরা লিখছি 0.12707007300 বা যা লেখার দরকার আর কি। তো
তো লেখার পর আমরা দেখতেছি যে এটা হচ্ছে কি 0.31 থেকে কি ছোট এবং 0.12 থেকে বড়। এই কথাটা আমরা লিখছি যে এখানে স্পষ্টত যে এ ও বি বাস্তব সংখ্যা এবং উভয়ই 0.12 মানে 0.12 অপেক্ষা বড় এবং হচ্ছে 0.31 অপেক্ষা ছোট। অর্থাৎ যেহেতু এটা থেকে ছোট আর এটা থেকে বড়, তাহলে আমরা কিন্তু এখানে এই দেখো, অর্থাৎ আমরা এটা লিখে দিয়েছি যে 0.12 অর্থাৎ 0.12, তারপর হচ্ছে আমরা লিখছি লেস দেন দেওয়ার পর আমরা যে সংখ্যাটা ধরেছিলাম এই সংখ্যাটা আমরা এখানে লিখে দিয়েছি, এই সংখ্যাটা। তারপরে আমি আবার লিখছি লেস দেন, তারপরে আমি লিখছি 0.31। ঠিক আছে, অর্থাৎ লেস দেন কেন দিলাম? অর্থাৎ দেখো এই যে 0.31 থেকে এই সংখ্যাটা ছোট, এই সংখ্যার থেকে আবার এই সংখ্যাটা ছোট। ঠিক আছে, তাহলে আমি কি বুঝলাম একটু তোমাদেরকে আমি বোঝাই। এখানে লেস দেন দেওয়ার কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে বড়, এটা থেকে তোমার কি হবে, এই সংখ্যাটা হচ্ছে এটা থেকে ছোট। তারপরে দেখো এই সংখ্যা থেকে আবার এইটা ছোট, এজন্য আমরা কিন্তু লেস দেন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি যদি মনে করো যে এখানে তুমি এই সংখ্যাটা এভাবে লিখবা না, তুমি তোমার মতো এভাবেও লিখতে পারো। দেখো আমি লিখে দিই 0. অর্থাৎ তুমি আগে ওটা নিতে পারো 0.3, তারপর হচ্ছে 1। এবার কিন্তু তুমি যেহেতু এটা আগে নিবা, 3 যেহেতু আগে নিবা, তাহলে তোমার কি করতে হবে, এখানে এবার গ্রেটার দেন দিতে হবে। তাহলে গ্রেটার দেন, তারপর ওই যে সংখ্যাটা এখানে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা তুমি এখানে লিখবা, এই জায়গাতে লিখবা, তারপর দিবা গ্রেটার দেন 0.12। তাহলে কি হবে, এবার কিন্তু বোঝাচ্ছে কি বলতো, এবার আমরা বোঝাচ্ছি যে এটা সবচেয়ে বড়, এটা থেকে এই সংখ্যাটা মাঝখানে যে সংখ্যাটা আমরা বসাবো এটা থেকে ছোট, তারপর এই মাঝখানের সংখ্যা থেকে আবার এটা ছোট। তুমি চাইলে দুইভাবে ব্যাপারটা লিখতে পারো। তো আমি এইভাবে লিখছি, তুমি চাইলে এটাকে সামনে নিয়ে আবার এটাকে এদিকে এনেও লিখতে পারো, তখন কিন্তু লেস দেন দিতে হবে। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো একইভাবে আমরা দ্বিতীয় যে এটা আছে এটা আমরা এখানে লিখছি দেখো, এবং 0.12 অর্থাৎ 0.12 লেস দেন যে সংখ্যাটা আমরা এই জায়গাতে ধরেছিলাম এই সংখ্যাটা, তারপর হচ্ছে লেস দেন 0.31। তোমরা চাইলে কিন্তু এটা উল্টেও লিখতে পারো, তখন যখন উল্টে তোমরা লিখবা, অর্থাৎ এটাকে আগে লিখবা আর এটাকে পরে আনবা, আর এটা মাঝখানে তো থাকবেই, তখন কিন্তু তোমাকে এখানে গ্রেটার দেন ব্যবহার করতে হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এইভাবে আমি লিখছি কি দেখো, তো আমি এটা লিখছি, অর্থাৎ 0.12 লেস দেন ওই সংখ্যাটা 0.1250500 তারপরে দেখো আবার লিখছি, এবং 0.12 লেস দেন 0.127070007, অথবা এখানে 7300 হতো, তো এখানে আমি ডট দিয়েছি লেস দেন 0.31। আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। দেখো আমি তোমাদেরকে প্রথম পর্বগুলোতে বলেছিলাম যে ভগ্নাংশ আকারে কাকে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে পূর্ণপূণিক দ্বারা আবৃত্ত করা যায় সেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আর ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলেই কিন্তু সেটা মূলদ সংখ্যা। যেহেতু অমূলদ সংখ্যাকে পূর্ণপূণিক দ্বারা আবৃত্ত করা যায় না, তাহলে এটাকে ভগ্নাংশ আকারেও কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। আর ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলে তো মূলদ হয়ে যেত, তাই না? তো যাবে না বিদায় কিন্তু অমূলদ। তাহলে আমরা এজন্য লিখছি দেখো, আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অতএব এ ও বি দুটি কি অমূলদ সংখ্যা। আশা করি তোমরা এই যে 10 নম্বরের অঙ্কটা আমি তোমাদেরকে বুঝালাম তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা 10 নম্বরের অঙ্কটা ভালো করে বুঝে থাকো, তাহলে তোমরা 10 নম্বরের ক্ষয়ের যে অঙ্কটা আছে তোমরা খুব সহজেই কিন্তু 10 নম্বরের ক্ষয়ের অঙ্কটা সমাধান করতে পারবা। একেবারে ইজি একটা অঙ্ক। দেখো একইভাবে একবারে 10 নম্বরটার মতোই এই অঙ্কটা আমরা এখন করব। তো তার আগে আমি কিন্তু এই জায়গাটা একটু মুছে নিই, যেহেতু আমার এখানে অঙ্ক আসবে। তো দেখো তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, আমরা যদি 10 নম্বরে ক নম্বরে যে অঙ্কটা আছে সেটা যদি আমরা বুঝে থাকি, তাহলে 10 নম্বরে খ নম্বরের অঙ্কটা একই আমাদেরকে বলছে দেখো 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা বের করো। √2 থেকে ছোট এবং তোমার কি হবে 1/√2 থেকে বড় হবে এমন একটি মূলদ এবং একটি
অমূলদ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। একদম সহজ, এখান থেকে তুমি অসংখ্য মূলদ অমূলদ সংখ্যা বের করতে পারবা। আর আমি আশা করি মূলদ অমূলদ কি আমি এখনও তোমাদেরকে বলে বুঝাইছি, আর ইতিপূর্বে আমার পর্বগুলোতেও আমি তোমাদেরকে মূলদ অমূলদ কীভাবে তোমরা চিহ্নিত করবা সেটা আমি বুঝিয়েছি। আশা করি তোমরা মূলদ অমূলদ বের করতে পারবা। তো দেখো এখানে আমি লিখছি, সমাধানের দিকে একটু খেয়াল করো, আমি লিখছি কি এখানে 1/2 অর্থাৎ 1/√2 এর মান আমরা বের করছি। তোমরা ক্যালকুলেটারে 1/√2 যখন লিখবা তখন কিন্তু এই মানটা পেয়ে যাবা, অথবা তোমরা প্রথমে √2 মানটা বের করবা, √2 মানটাকে তুমি 2 দ্বারা 2 ভাগ করো, তাহলেও কিন্তু তুমি এই মানটা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি আবার বলি ব্যাপারটা, প্রথমে যদি তোমরা মনে করো 1/√2 যদি তোমরা চাপো তাও তো তোমরা মানটা পেয়ে যাবে ক্যালকুলেটারে। আর যদি তোমরা এটা না পারো, প্রথমে √2 এর যে মানটা আছে সেটাকে বের করবা, ওই মানটাকে তুমি 2 দ্বারা যদি ভাগ করো তাহলে কিন্তু তোমরা এই মানটা পাবা। কেন 2 দ্বারা ভাগ করলে পাবা? কারণ এই যে √2 এর অর্ধেকে কিন্তু 1/√2, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এবার আমি লিখছি 1/√2 এর মান হচ্ছে এটা এবং √2 এর মান হচ্ছে এটা, ঠিক আছে? এবার দেখো ওই একইভাবে আমরা উপরে যেরকম মনে করে নিয়েছিলাম যে এ এবং বি দুইটা অমূলদ সংখ্যা আমরা নিয়ে নিয়েছিলাম, এখন এই জায়গাতে কিন্তু আমরা মূলদ এবং অমূলদ দুইটাকে নিতে হবে। তো আমি এই জায়গাতে লিখছি, দেখো মনে করি এ সমান 1 দশমিক, অর্থাৎ দেখো এখানে দশমিক দিছি, কেন দিছি ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু আমি লিখছি 1.2। এবার এই যে 1 দশমিক দিলাম, আমি যেহেতু মূলদ একটা বের করতে হবে আমাদেরকে, অমূলদ একটা বের করতে হবে, তাহলে এই যে এখানে দশমিকটা দিলাম, এটাকে আমি কেন দিলাম দেখো, আমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, একটু খেয়াল করো, এই দশমিকের জন্য আমি একটা 1 নামাতে পারি। কত নামাতে পারি? 1। আর দশমিকের পরে দেখো একটা ঘর আছে, এই 2, এই 2 এর জন্য কিন্তু আমি এই শূন্যটা নামিয়েছি। তারপরে দেখো উপরে আমরা এবার চিন্তা করব যে দশমিকটা নেই, উপরে কি করব, আমরা 12 লিখে দিব। তার কারণ আমরা দশমিকের জন্য কিন্তু এখানে একটা 1 নামিয়েছি, আর দশমিকের পরে যে একটা ঘর আছে ওই ঘরের জন্য একটা শূন্য নামিয়েছি। তাহলে দেখো আমরা কিন্তু এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করতে পেরেছি। কিন্তু এখন এটাকে কিন্তু আমরা কাটাকাটিও করতে পারি। দেখো আমি যদি 2 দ্বারা কাটি তাহলে আমরা কাটতে পারি কত, একটু খেয়াল করো, যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে আমরা কাটতে পারি তোমার 6 দুগুণে 12, আমি পাই হচ্ছে 6। তারপরে দেখো 5 দুগুণে 10, আমি পাই হচ্ছে 5। তাহলে আমি কি পেলাম? আমি কিন্তু এটা পেলাম হচ্ছে কি তোমার 6/5 আমি পেয়ে গেলাম। অর্থাৎ দেখো এই সংখ্যাটাকে কিন্তু আমি p/q আকারে প্রকাশ করতে পেরেছি। কিন্তু আমরা ইতিপূর্বে পড়েছিলাম যেই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সহজ কথায় যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ। তাহলে দেখো আমরা কিন্তু এই সংখ্যাটাকে, এই যে 1.2 এই সংখ্যাটাকে কিন্তু আমরা কি করতে পারছি, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি। তাহলে অবশ্যই এটা মূলদ। তো আমাদেরকে যেহেতু বলছে একটি মূলদ নিতে হবে আর একটি অমূলদ নিতে হবে, তো আমরা কিন্তু একটা মূলদ সংখ্যা নিয়ে নিয়েছি, ঠিক আছে? এই জায়গাতে মনে করি a সমান 1.2, অথবা এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা 6/5 পাই। এবং b সমান ওই যে কী জানি বলো তো, যার কোনো শেষ হবে না, ডট ডট ডট। দেখো আমি b সমান লিখে নিয়েছি 1.02, তারপর হচ্ছে 002 00002, 4টা 0 হইতো, আমি এই জন্য এখানে ডট 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 দিয়েছি, অর্থাৎ আজীবন আসতেই থাকবে এখানে, ঠিক আছে? তো আমি এই দুইটা ধরে নিয়েছি, একটা মূলদ আর একটা অমূলদ। মূলদটাকে ধরে নিয়েছি a দিয়ে আর অমূলদটাকে ধরে নিয়েছি b দিয়ে। তুমি যদি মনে করো মূলদটাকে তুমি কি করবা, b দিয়ে ধরবা, আর অমূলদকে তুমি a দিয়ে ধরবা, অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা, ঠিক আছে? আমি আমার মতো ধরে নিয়েছি। তো এই জন্য ওই কথাগুলো কিন্তু আমি এখানে লিখবো স্পষ্টত যে a ও b দুটি বাস্তব সংখ্যা। দেখো এখানে কিন্তু আমরা জানি বাস্তব সংখ্যা কাকে বলে, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে এখানে কিন্তু মূলদও আছে অমূলদও আছে, তাহলে কিন্তু দুটোটাই বাস্তব সংখ্যা। কিন্তু এই জায়গাতে আমি লিখছি স্পষ্টত যে a ও b দুটি বাস্তব সংখ্যা এবং উভয়ই আমার কি, এই যে 1/√2, এই যে 1/√2 আছে এটা থেকে বড় এবং √2 থেকে ছোট, ঠিক আছে? এই কথাটা আমি লিখছি, দেখো স্পষ্টত যে a ও b দুটি বাস্তব সংখ্যা এবং উভয়ই 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট। অর্থাৎ এখানে ওইভাবে আমরা লিখব, যে কথাটা তোমরা লেস দেন দিয়ে লিখবা। প্রথমে আমি লিখছি 1/√2 লেস দেন, তারপর আমরা পেয়েছি কত, আমাদের যে সংখ্যাটা মূল সংখ্যাটা সেটা আমরা এটা পেয়েছিলাম, অর্থাৎ এটা আমরা লিখছি <2। এটা আমরা বুঝলাম, এটা হচ্ছে √2 থেকে এইটা ছোট,
এইটা ছোট, এটা থেকে আবার এইটা ছোট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবং দেখো 1/√2, যেহেতু এই যে 1/√2 সমান সমান আমি এটা আবার লিখছি দেখো এবং দিয়া, এটা তোমরা চাইলে নিচেও লিখতে পারো এই কথাটা, এবং এটা দিয়ে আমি ওইটাই লিখছি 1/√2 লেস দেন এই যে অমূল্য সংখ্যাটা এটা লিখেছি, তারপর হচ্ছে লেস দেন √2। চাইলে তোমরা এটাকে এটাকে নিচেও লিখতে পারো, এরকমভাবেও তোমরা এখানে যে উপরে আমি কী লিখছি মানে এবং দিয়া নিচে লিখছি, তোমরা চাইলে এবং দিয়া সেটা নিচেও লিখতে পারো। তো এই জায়গাতে আমরা এবার লিখবো কি, দেখো এই জায়গাতে আমরা লিখবো যেহেতু এ কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অতএব এ একটি মূল সংখ্যা, বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অতএব বি একটি অমূল সংখ্যা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এইবার একটা জিনিস খেয়াল করো, অতএব আমরা বলতে পারি কি, একটু খেয়াল করো, বলতে পারি এ ও বি দুটি নির্ণয়ের সংখ্যা যার মধ্যে এ মূলদ এবং বি হচ্ছে অমূলদ। ঠিক আছে, একদম সহজ অঙ্ক, আর এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবা। তাহলে 11 নম্বরে কী আছে একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করতে হবে। এখানে বলছে 11 নম্বর অঙ্ক কিন্তু এসএসসি পরীক্ষায় বেশিরভাগ সময়ে আসে, তোমরা মনোযোগ দিবা। এখানে বলছে 11 নম্বর দিকে খেয়াল করো, বলছে প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। ব্যাপারটা ভালো করে বোঝার বিষয়, কিন্তু আমাদেরকে বলছে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা, মানে বিজোড় পূর্ণ সংখ্যা এর বর্গ হবে কিন্তু একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম, যে একটা বিজোড় পূর্ণ সংখ্যা হবে আর যাকে বর্গ করলে বিজোড় সংখ্যা হবে। ঠিক আছে, একদম সহজ একটা অঙ্ক। তো এই জন্য দেখো আমি একটু সমাধানের দিকে খেয়াল করে আমি লিখছি, মনে করি 2x - 1 একটি বিজোড় পূর্ণ সংখ্যা। দেখো আমি কিন্তু এখানে লিখছি, ব্যাপারটা ভালো করে বুঝবা, আমি মনে করে লিখছি 2x, তারপর হচ্ছে -1, এটাকে আমি মনে করে কিন্তু নিচ্ছি একটা বেজোড় সংখ্যা। ঠিক আছে, তো এই যে আমি মনে করে নিলাম, এবার দেখো ব্যাপারটা আগে বুঝো, আমি যদি এক্সের মান যাই বসাই না কেন, যে কোনো কিছু আমি বসাই না কেন, দেখো এই জায়গাতে আমি ব্যাপারটা কী লিখছি, মনে করি 2x - 1 একটি বিজোড় পূর্ণ সংখ্যা, যেখানে x যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ এক্সের মান আমি যাই বসাই না কেন, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি 2x - 1 এর বর্গ এইটা, অথবা আমরা একটা বর্গ করতে পারি। তো একটু আমি তোমাদেরকে আগে দেখাই, ব্যাপারটা একটু দেখালে তোমরা বুঝবা। তো দেখো আমি এখানে 2x, এর মান মনে করো আমি কী ধরবো, মনে করো আমি এখানে প্রথম 2 লিখলাম, এর মানও আমি 2 লিখলাম, তাহলে কত হলো, তো মনে করো এখানে -1 দিলাম, তাহলে এখানে কত হয় দেখো তো, এই জায়গাতে হচ্ছে 2 দুগুণে 4, দেখো 2 দুগুণে 4, 4 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে পাবা কত, 3। তাহলে দেখো আমি কিন্তু একটা পূর্ণ সংখ্যা ধরছি, ধরার পর তার ইয়াটা কী হয়েছে, মানে একটা বেজোড় সংখ্যা বেরোচ্ছে। ঠিক আছে, এরকমভাবে তুমি এই জায়গাতে যাই ধরো না কেন, মনে করো এখানে তুমি 3 ধরো, এর মান তুমি 3 ধরো, আমি যদি এবার লিখি, এখানে এর মান দিয়ে আমি মনে করে লিখলাম 2, 2 আমি এখানে লিখলাম, তারপর হচ্ছে এর মান আমি ধরলাম হচ্ছে 3, তারপর হচ্ছে বিয়োগ দিলাম মনে করো আমি 1, তাহলে কত হয়, সমান দিয়ে আমি ক্যালকুলেশন করি, 3 দুগুণে 6 হয়, 6 থেকে যখন তুমি 1 বিয়োগ করবা তখন তুমি কিন্তু 5 পাবে। ঠিক আছে, অর্থাৎ তুমি বিজোড় সংখ্যা পাবা এক কথায়। এই কথাটা আমি এখানে লিখছি দেখো, যে তাহলে 2x - 1 এর বর্গ, যেহেতু আমাদেরকে বর্গর কথা বলছে, যে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তো এই জন্য আমি লিখছি তাহলে 2x - 1 এর বর্গ হচ্ছে 2x - 1 তার উপর হোল স্কোয়ার। অর্থাৎ দেখো আমরা এখানে বর্গ করে নিয়েছি, যেহেতু তোমরা ক্লাস 9 বা 10-এ পড়ো, তোমরা বর্গ কীভাবে করতে হয় সেটা আমি আশা করি তোমরা জানো, কারণ এগুলো তুমি ক্লাস 6 থেকে পড়ে এসেছো। তাহলে আমরা বর্গ করে নিলাম। এবার বর্গ করার পর দেখো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি হয় বলো তো, a - b হোল স্কোয়ার। কী হয় বলো তো, একটা সূত্র হয়ে যায়, কিন্তু কী সূত্র হয়, a - b হোল স্কোয়ারের সূত্র হয়। যদি আমরা 2x-কে ধরি a আর এই 1-কে ধরি যদি আমরা b, তাহলে কি হয়, a - b হোল স্কোয়ার হয়। আর a - b হোল স্কোয়ারের সূত্র তোমরা পারো, a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। তো দেখো আমরা লিখছি a স্কোয়ার, যেহেতু আমরা এটাকে a ধরেছিলাম, তো আমরা লিখছি a স্কোয়ার - 2, সূত্রের 2, a বলতে এটা 2x, তারপর b বলতে 1, এই জন্য লিখছি আমি দেখো a স্কোয়ার - 2ab, তারপর প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি, a স্কোয়ার - 2ab প্লাস b
বি স্কোয়ার। অতএব এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা বসাইছি। যেহেতু আমরা এটাকে এ ধরেছি, এটাকে আমরা বি ধরেছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে কিন্তু দুইটা দুই আছে, একটু দুই তোমরা খেয়াল করো, এই জায়গাতে কিন্তু দুইটা দুই আছে, তাই না? দুইটা দুই আছে, যেহেতু এখানে হোল স্কোয়ার আছে, এখানে দুইটা দুই আছে, তো দুইটা দুই যেহেতু আছে, আমরা দুই দ্বারা দুইকে গুণ করি, তাহলে আমরা কত পাই? 2 দুগুণে 4 পাই। দেখো আমরা এখানে 4 পেয়েছি। তারপরে দেখো স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে এক্স, এখানে কিন্তু দুইটা এক্স আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। ঠিক আছে, অথবা আমরা গুণ করে দিলাম যেহেতু দুইটা করে আছে। তারপরে দেখো মাইনাস আর মাইনাস আমরা লিখলাম। এবার দেখো এই 2 আর 2 গুণ করো, তাহলে 2 দুগুণে কত হয়? 4 হয়। তারপর 4 দ্বারা যদি তুমি 1কে গুণ করো, 4 একে কত হয়? 4 হয়। তাহলে এবার দেখো 4 আর এক্সের এক্স, তাহলে 4 দ্বারা যদি এক্সকে গুণ করি আমরা 4x। দেখো ব্যাপারটা বুঝতে হবে, তো আমরা পাই হচ্ছে 4x। তারপরে দেখো আছে প্লাস আর প্লাস, 1 দ্বারা যদি তুমি 1কে গুণ করো, তাহলে তুমি 1কে পাবা। তুমি 2বার কেন, 2000 বার বা 2 লক্ষ বার 1কে 1 দ্বারা গুণ করো, তুমি 1ই পাবা। অতএব দেখো আমরা পেলাম হচ্ছে এটা। তো এই ব্যাপারটা এখন কিন্তু বোঝার বিষয়, আমরা কিন্তু ক্যালকুলেশন করে পেয়েছি এটা, ব্যাপারটা বুঝবা কিন্তু। তাহলে এবার দেখো আমরা এই যে এক্স স্কোয়ার এখানে আছে, আর এখানে আছে 4x স্কোয়ার, এখানে আছে 4x। দেখো আমরা উভয় সাইডে যেহেতু 4x আছে, আমরা কিন্তু কমন নিতে পারি। তো দেখো আমরা এখানে 4x নিয়েছি, যেহেতু 4x কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে হচ্ছে একটা x, যেহেতু এখানে 4x স্কোয়ার আছে, তাহলে এখান থেকে যেহেতু 4x কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকবে? এখানে কিন্তু একটা x থেকে যায়। তাহলে আমরা দেখো এখানে একটা x পেলাম। তারপর হচ্ছে এই মাইনাস, এই যে এই মাইনাসটা আছে, মাইনাস আমি এখানে দিলাম। তারপর দেখো এখান থেকে যেহেতু এখন চলে গেছে, তাহলে এখানে তো আর কিছু নাই মানে হচ্ছে একটা 1 আছে। তাহলে আমি এখানে কি করছি? দেখো একটা 1 এখানে বসিয়ে দিয়েছি। তো আমরা 4x কমন নিলাম, কমন নেওয়ার পর এখানে থাকে হচ্ছে x মাইনাস 1। তারপর দেখো প্লাস 1 আছে, প্লাস 1টা আমি এখানে বসিয়ে দিয়েছি প্লাস 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার মজার বিষয় হচ্ছে এতটুক হচ্ছে জোড় সংখ্যা, আর এই পুরোটা যদি তোমরা ধরো, তাহলে এটা হচ্ছে বেজোড় সংখ্যা। আমি একটু তোমাদেরকে লিখে দেখাই, তাহলে ব্যাপারটা বুঝবা। তো আমি যদি লিখে মনে করো 4, তারপর হচ্ছে দেখো x, তারপর হচ্ছে x মাইনাস 1, তারপর হচ্ছে দেখো প্লাস 1। দেখো এতটুকু হচ্ছে জোড় সংখ্যা, আর প্লাস 1 যখন দিয়ে দিবা, তখন এই পুরোটা মিলে হবে বিজোড় সংখ্যা। দেখো কিভাবে, আমি তোমাদেরকে একটু প্রমাণ করে দেখাই। তো মনে করো আমি লিখলাম 4x। এবার x এর মান তুমি যে কোনো কিছু ধরতে পারো। তো মনে করো আমি লিখলাম 4, x এর মান মনে করো আমি ধরলাম হচ্ছে 5, কথার কথা আমি 5 ধরলাম, মনে করো আমি 5 ধরে নিলাম। তারপর দেখো আমি ব্রেকেট দিলাম, এবার x এর মান এখানে হচ্ছে 5, আমি 5 দিয়ে দিলাম, তারপর হচ্ছে মাইনাস 1 দিয়ে দিলাম। দেখো আমি জাস্ট এতটুক করব এখন। তাহলে দেখো এবার কি হয়, একটু ক্যালকুলেশন দিয়ে আমরা করি। 4 পাশে আমরা কত পাই? 20 পাই। 4 পাশে আমরা 20 পাই, আমরা লিখবো হচ্ছে 20। তারপর দেখো এবার 20 লিখলাম। এবার যদি তুমি 5 থেকে 1 বিয়োগ করো, তাহলে তুমি কত পাবা? তুমি পাবা হচ্ছে 4। তাহলে দেখো এবার 4 দ্বারা যদি তুমি 20কে গুণ করে দাও, তাহলে 4 20 কত? 80। দেখো একটা জোড় সংখ্যা, তার সাথে যদি তুমি 1 যোগ করে দাও, যদি তুমি 1 যোগ করো, তাহলে 1 2 তুমি যোগ করো, তাহলে কিন্তু দেখো 81 হবে। তাহলে একটা বিজোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে দেখো ব্যাপারটা, তাহলে এতটুক সংখ্যা কিন্তু মানে এতটুক হচ্ছে কি আমাদের জোড়, আর সাথে 1 যোগ করে দেই, তাহলে সেটা হচ্ছে বিজোড়। তো দেখো এই কথাটাই কিন্তু এখানে ভেঙে আমরা এখানে লিখছি। অর্থাৎ 2x 4xকে আমি ভাঙছি। তোমরা চাইলে এই লাইনটা স্কিপ করে যেতে পারো, এই লাইনটা তোমরা না করলেও হবে। আমি এটা করে তোমাদেরকে বোঝানোর জন্য মূলত করে দিয়েছি। তো দেখো যেহেতু আমি লিখছি, যে কথাটা এতক্ষণ আমি বলছি, এই কথাটা কিন্তু আমি এখানে লিখেছি। দেখো যেহেতু x যে কোনো পূর্ণ সংখ্যা, সুতরাং 2x মানে তোমরা এটা লিখতে পারো। আমি বারবার বলছি, তোমাদেরকে সুবিধার্থে আমি এটা লিখেছি ভেঙে বোঝানোর জন্য। অর্থাৎ 2 × 2x × x - 1 একটি জোড় সংখ্যা। দেখো ওই যে এতটুক সংখ্যা, একটু যে 4x থেকে শুরু করে এতটুকু হচ্ছে একটা জোড় সংখ্যা, এতটুকু হচ্ছে একটা জোড় সংখ্যা, যে কথাটা আমি এইমাত্র বললাম। তারপরে দেখো অতএব 2 × 2x × x - 1 + 1 সংখ্যাটি বিজোড় সংখ্যা, যেটা আমি এইমাত্র বলেছিলাম। অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা বর্গ একটি বিজোড় সংখ্যা।
প্রমাণিত। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার খ নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করো। খ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দেখো, প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। ব্যাপারটা বুঝতে হবে, দুটি ক্রমিক জোড় সংখ্যা একবারে হুবহু উপর অঙ্কটা যদি 11 ক তোমরা বুঝে থাকো তাহলে 11 খ তোমরা খুব সহজেই কিন্তু পারবা, কারণ 11 ক যেভাবে আমরা করছি একবার 11 খটা আমরা একইভাবে করব। দেখো এখানে বলছে যে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখবো যে, মনে করি দুটি ক্রমিক সংখ্যার যথাক্রমে 2x ও 2x প্লাস 2, অথবা আমরা দুটা ক্রমিক সংখ্যা এখানে নিয়ে নিয়েছি যেখানে x যে কোনো পূর্ণ সংখ্যা হবে। দেখো ব্যাপারটা বুঝো, আমরা কিন্তু দুইটা ক্রমিক সংখ্যা নিচ্ছি, জাস্ট মানে x এখানে কি বলছে, যে কোনো পূর্ণ সংখ্যা, x হচ্ছে যেখানে x হবে যে কোনো পূর্ণ সংখ্যা, তাইলে এবার অতএব x এর মান পূর্ণ সংখ্যা হবে আর কি। অতএব এদের গুণফল যদি আমরা এটাকে গুণ করি, অতএব 2x ইন্টু 2x প্লাস 1কে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 4x ইন্টু x প্লাস 1। দেখো এটা আমরা গুণ অবস্থায় নিলাম। এখানে দেখো যেহেতু আমরা এখানে এই কথাটা বলছি যে যেখানে x যে কোনো একটি পূর্ণ সংখ্যা হবে, অতএব x এর মানটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা হবে, যেহেতু x ও x প্লাস 1 দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে। মানে এই দুইটার মধ্যে যে 2x ও 2x প্লাস 2 এই দুইটার মধ্যে একটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবেই, মানে এতে কোনো সন্দেহ নেই, একটা অবশ্যই পূর্ণ সংখ্যা মানে জোড় সংখ্যা হবে, ফলে এদের গুণফলও জোড় সংখ্যা হবে। অর্থাৎ যদি আমরা এখানে দুইটার মধ্যে থেকে যেহেতু একটা জোড় সংখ্যা হবেই, এজন্য এটার গুণফলটাও কী হবে, জোড় সংখ্যা হবে। তার প্রমাণটা আমি একটু তোমাদেরকে এখন দেখিয়ে দিব, আর তার আগে আমি এটা একটু কেটে নেই এই জায়গাটা, তাহলে তোমরা বুঝতে পারবে আমি যে এটা আসলে কিভাবে সম্ভব। দেখো বাবা, আমি কিন্তু তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো আমি এই জায়গাতে যদি এইটা নেই, মনে করো প্রথম সংখ্যাটা নিলাম 2x, আমি নিলাম 2x, তো মনে করো x এর মান আমি যাই ধরি না কেন, মনে করো আমি x এর মান আমি এখানে 2 ধরলাম, তাহলে এখানে দেখো x এর মান মনে করো আমি ধরলাম হচ্ছে 5, তাহলে কত হয়, দেখো 5 ধরলে আমার কত হলো, আমরা 5 দুগুণে 10 পাই, কত পাই, 10 পাই। দেখো এটা জোড় সংখ্যা, ঠিক আছে। যদি আমি এখানে 4 ধরি, যদি আমি এখানে x এর মান 4 ধরি, তাহলে কি হবে, তাহলে কিন্তু 4 দুগুণে 8 হবে, এটাও একটা জোড় সংখ্যা। এবার তুমি এটার মধ্যে আসো, এটার মধ্যে এই জায়গাতে যদি আমরা আমরা মনে করো পরেরটায় আসি, এই যে 2x কোথায় জানি, এই যে 2x প্লাস 2 যদি আমরা লিখি, 2x প্লাস হচ্ছে 2 যদি আমি এটা লিখি সমান সমান, মনে করো আমি লিখলাম এই জায়গাতে 2, তারপরে দেখো আমি এই জায়গাতে x এর মান দিব হচ্ছে 5, তাহলে কত, 5 দুগুণে 10, 10 আর 2 যোগ করি তাহলেও কিন্তু 12 হয়। অতএব আমাদেরকে বলছে যে কোনো একটি জোড় সংখ্যা হবে। দেখো আমরা এখানে দেখতেছি দুইটাই জোড় সংখ্যা, হ্যাঁ, এরকমভাবে আর কি। তো যেহেতু এই কথাটা আমি এখানে বললাম, যেহেতু x ও x প্লাস y দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, ফলে এদের গুণফলও জোড় হবে। তো আমি এবার তোমাদেরকে বাকি অংশটির মধ্যে চলে গেলাম। দেখো হয়তো আমরা লিখছি x ইন্টু এক্স প্লাস 1। দেখো এই ব্যাপারটা বোঝার কিন্তু ব্যাপার আছে, আমি কিন্তু x প্লাস 1 দিয়েছি এখানে। এই জায়গাতে দেখো একটু খেয়াল করো, প্রিভিউতে যদি আমরা যাই, এখানে কিন্তু আমরা 2 দিয়েছিলাম, ঠিক আছে, এখানে 2 দিয়েছি, এখানে কিন্তু 1 দিবা তোমরা, ঠিক আছে, এখানে 1 দিবা, ঠিক আছে। এই জায়গাতে 1 দিলে একটা বিজোড় সংখ্যা হবে, এটা 1 হবে, এটা হচ্ছে 1 হবে। তো এবার দেখো আমরা এখানে যদি কি করি, তোমার এটাকে করতে যাই, তাহলে কিন্তু আমরা এখানে 1 যদি পাই, ব্যাপারটা ভালো করে বুঝবা, যেহেতু আমরা 1 পাই তাহলে কিন্তু এটা বিজোড় সংখ্যা হবে, এই জায়গাটা বিজোড় সংখ্যা হবে, এটা 1 হবে, ঠিক আছে, তাহলে একটা বিজোড় সংখ্যা হবে। তো এবার পরবর্তী যাই আমি এখানে, দেখো অতএব x ইন্টু এক্স প্লাস 1 এখানে 2 দ্বারা বিভাজ্য। কীভাবে বিভাজ্য সেটা আমি একটু তোমাদেরকে বোঝাই। তো আমি লিখি x ইন্টু এক্স প্লাস 1 আমি লিখলাম, তাহলে দেখো এইটা 2 দ্বারা কেন বিভাজ্য, আমি এখানে লিখে কেন করে আমি x এর মান 2 ধরলাম, তারপরে দেখো x এর মান এখানে 2, তারপরে প্লাস 1 দিলাম, 1 দিলাম, তাহলে কত হয়, x এর মান এখানে 2 ধরলাম কিন্তু 2, তো এখানে দেখো আমি এখানে 2 রেখে দিলাম, তারপরে দেখো 3 এই জায়গাতে আমরা 2 আসছি, তাহলে 2 আর 1 হচ্ছে 3, আমরা লিখলাম 3, তারপরে দেখো এবার আমরা যদি গুণ করি 2 আর 3 দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 6। দেখো এই যে 6 পাইলাম, 6 কিন্তু একটা জোড় সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য, 3 গুণে 6। তারপরে দেখো এখান দিয়ে আমি x এর মান মনে করো আমি 3 ধরলাম, কথার কথা আমি মনে করো x এর মান ধরলাম হচ্ছে, এটা আবার লিখি x ইন্টু এক্স প্লাস হচ্ছে 1। দেখো এবার দিয়ে আমি x এর মান মনে করো 3 ধরলাম, 3, তারপরে দেখো এখানেও আমি 3 লিখলাম, 3,
প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এবার দেখো আমি 3 এখানে রেখে দিলাম, তারপরে দেখো 3 রেখে দিয়ে আমি যোগ করি, তো আমরা পাই হচ্ছে 4। দেখো 3 4 12, এটাও কিন্তু 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমরা লিখতে পারি কি 6 2 12, অর্থাৎ এটাও 2 দ্বারা বিভাজ্য। এই কথা আমি লিখছি, দেখো অর্থাৎ x ইন্টু এক্স প্লাস 1 2 দ্বারা বিভাজ্য, সুতরাং 4x ইন্টু এক্স প্লাস 1, অর্থাৎ এটা কি, এটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য। কীভাবে 8 দ্বারা বিভাজ্য সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখো 4x, তারপরে দেখো 4x এর পরে আছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1, ঠিক আছে। তো এক্স প্লাস 1 যদি হয়, এটা একটু দেখো, তো আমি এটা একটু সামনে সমাধান করি। তো দেখো 4x, তো আমি মনে করো এই এক্সের মান 2 ধরবো, তাহলে আমি 4 লিখলাম, এক্সের মান তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো, হ্যাঁ। তুমি মনে করো আমি 2 ধরলাম, তাহলে আমি এক্সের মান এখানেও 2 ধরবো, 2 প্লাস হচ্ছে 1। তাহলে দেখো এবার দিয়ে আমি ক্যালকুলেশন করি, এটাকে এই জায়গাতে একটু করি, তাহলে এটা দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে কত হয়, আমরা এখানে পাই হচ্ছে 4 2 8 পাই, আমরা এখানে 8 লিখবো, অথবা 8 লিখবো। তারপর এখানে 3 2 3 রেখে 2 রেখে 3, তো আমরা এখানে লিখবো 3, তাহলে আমরা কত পাই দেখো, এখানে আমরা পাই হচ্ছে 3 8 24। দেখো এই 24 কিন্তু 8 দ্বারা বিভাজ্য। কেন 3 8 24, 8 দ্বারা কিন্তু 24 বিভাজ্য, ঠিক আছে, 3 বার যায়, অতএব এই কথাটা 8 দ্বারা বিভাজ্য আমি লিখছি। অতএব দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আজকের যে পর্বটা আমি তোমাদেরকে 10 এবং 11 যে 2টা করে 4টা অঙ্ক ছিল, আমি যে অঙ্কগুলো সমাধান করেছি, আমি আশা করি তোমরা সেই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝে থাকো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। আর যদি তোমাদের আমার চ্যানেলটার অঙ্কগুলো ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।